বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে দেশে আসবেন কবে? তিনি কি আদৌ দেশে আসবেন? বিএনপির দলীয় পক্ষ থেকে বা দলের নেতাকর্মী, দলের অনুসারী বা দলের ভোটার, এক কথায় বিএনপি প্রেমী যারা রয়েছে, তাদের সবারই চিন্তা চেতনাটা এমন যে আগামীর বাংলার রাষ্ট্রনায়ক হলেন তারেক রহমান। আগামীর বাংলা বিনির্মাণের দেশনায়ক তারেক রহমান। ইভেন তারা এমনও বলে থাকেন যে নির্বাচনটি আসতে যাচ্ছে, সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। কিন্তু এই বিশাল মাপের নেতার বাংলাদেশে আসারই কোনো হদিস নেই। আমরা একের পর এক শুধু ডেট পাচ্ছি যে এই আসতেছে, এই আসতেছে। 24-এর অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পূর্বে 15 থেকে 16 বছর তারেক রহমান কেন দেশে আসতে পারেননি সেই বিষয়ে আমরা সবাই জানি, সেই আলোচনায় যাব না। বাট অভ্যুত্থান পরবর্তী সময়ে 1 বছর পার হয়ে 1.5 বছরের কাছাকাছি সময় হতে যাচ্ছে, এই সময়টার মধ্যে কেন তিনি দেশে আসতে পারছেন না, এই বিষয়টা কারোরই জানা নাই। বিএনপির দলের পক্ষ থেকেও আমরা স্পষ্ট কোনো নিউজ পাচ্ছি না, তারেক রহমানের পক্ষ থেকেও পাচ্ছি না, শুধু পাচ্ছি একটার পর একটা ডেট। অভ্যুত্থানের পরে শুনছিলাম এই চলে আসছেন, আগামী সপ্তাহেই চলে আসবে, আগামী মাসেই চলে আসবে, সব প্রস্তুত হয়ে গেছে, তিনি যে কোনো সময় এসে এয়ারপোর্টের মাটিতে পা রাখবেন, ইত্যাদি ইত্যাদি শুনতাম। এরপরে বিএনপির পক্ষ থেকে বলা হলো যে ঈদের পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তারেক রহমান কবে আসবে। বিএনপির সাথে তো ঈদের একটা সম্পর্ক আছে, ঈদের আনন্দ শেষ না করে তারা আসলে ডিসিশনে আসতে পারে না, তো সেটাও আমরা ভালোভাবে জানি, সেই বিষয়ে আমি আলোচনা বাড়াবো না। সেই ঈদও চলে গেল, এরপরেও শুধু একের পরে এক ডেট, একের পরে এক ডেট আসতেছিল। পরবর্তীতে তারেক রহমান বললেন যে নির্বাচনী তফসিল ঘোষণা হলে তিনি দেশে আসবেন। তো তখন আমি বলেছিলাম যে নির্বাচনের তফসিলের সাথে তারেক রহমানের দেশে আসার সম্পর্কটা কোন জায়গায় আমি জানি না অন্তত। এরপরে তারেক রহমান নিজেই বিবিসি বাংলার একটি সাক্ষাৎকারের সামনে আসলেন। সেই সাক্ষাৎকারটি সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিতও হলো। সেখানে তিনি বললেন যে তারেক রহমান খুব দ্রুতই দেশে আসতে যাচ্ছে। সাংবাদিকরা বিবিসি বাংলার স্পেসিফিকভাবে জানতে চাইল যে সেই দ্রুত মানি কবে। তারেক রহমান এখানে একটি টুইস্ট রাখলেন এবং বললেন দ্রুত মানি দ্রুতই। তো তখন বিএনপির পক্ষ থেকে বা সর্বমহল থেকেই আলোচনা হচ্ছিল যে তারেক রহমান অক্টোবরের মধ্যেই দেশে আসতেছেন। তো তখন ধরে নিয়েছিলাম যে তাহলে তারেক রহমানের দ্রুত মানি এই মাসের মধ্যেই। বাট সেই অক্টোবরের শেষ সপ্তাহে যখন আমরা পাড়া দিলাম, অক্টোবর শেষ হতে যাচ্ছে, তখন বিএনপির পক্ষ থেকে বলা হলো তিনি নভেম্বর মাসে আসবেন। বাট সেই নভেম্বরও তো 30 দিনের বড় একটা সময়, সেখানেও মানে মোটামুটি জানা গেল নভেম্বরের শেষের দিকে তিনি আসবেন। তো নভেম্বরের শেষে গিয়ে আবার কি বলে আমি জানি না, এখন পর্যন্ত আমরা কেউই জানি না। বাট আমার কাছে ম্যাথমেটিক্যাল মানে ইস্যুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে তাহলে তারেক রহমান বা বিএনপির কাছে দ্রুত এবং খুব দ্রুতই এটার মানে কি? তাদের কাছে দ্রুত বা খুব দ্রুতই কি 6 মাস, 1 বছর বা এর চেয়ে আরো সময় প্রলম্বিত হতে পারে কিনা? দেখা যাক, নভেম্বরের শেষের দিকে নাকি আসবেন। বাট নভেম্বরের শেষের দিকে কি আমরা তারেক রহমানকে দেশে আসতে দেখতে পাবো, না আবার একটা ডেট পেতে যাচ্ছি যে নভেম্বরে না বরং অমুক মাসে? তো তারেক রহমান দেশে আসা নিয়ে তাদের সেন্ট্রাল অফিস, পার্টি অফিস সাজানো গুছানো হচ্ছে, গুলশানের বাসা পর্যন্ত রিপেয়ারিং হচ্ছে, গুছানো হচ্ছে, বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। তার মানে মানে যার বিয়ে তার খবর নাই আর পাড়াপড়শির ঘুম নাই, অবস্থা তাই হয়ে দাঁড়াচ্ছে। একের পর এক ডেট পেতে যাচ্ছি। মানে বিষয়টা অনেকটা জাতির কাছে এমন হচ্ছে কিনা যে আমরা যে ছোটবেলায় পাঠ্য বইতে একটা গল্প পড়েছিলাম না, বাঘ আসছে আসছে বলে রাখাল যে একের পর এক ডেট দিয়ে যেত বা একটা আনন্দ করতো বা প্রতারণা করতো, যাই বলি, তার ফলাফল শেষ পর্যন্ত কি হয়েছে তো আমরা জানি। মানে তারেক রহমানের দেশে আসা নিয়ে একের পর এক ডেট, সেই বাঘ আর রাখালের গল্পের মতোই কিছু একটা হতে যাচ্ছে কিনা, আশঙ্কার বিষয় আসলে। আচ্ছা, এবার আসি যে বিএনপির পক্ষ থেকে বিএনপির সেই আগামীর রাষ্ট্রনায়কও দেশে আসছেন না। বিএনপির রাজনীতির মাঠ গুছানো বা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি তাও থমকে আছে। কারণ এই তারেক রহমান দেশে এসেই তিনি গ্রিন সিগন্যাল দিবেন কোন আসনে কত প্রার্থী, এই ধরনের একটা সংবাদও কিন্তু আমরা শুনেছিলাম। এখন পর্যন্ত বিএনপি তাদের কোন আসনে কোন প্রার্থীকে দিবেন সেই
নমিনেশনের জন্য গ্রিন সিগন্যালটা পর্যন্ত দিতে পারেননি সেই তারেক রহমানের অপেক্ষায়। বাট তিনি এখন তার থেকে বা দলের থেকে সংবাদ আসছে তিনি আরো 1 মাস পরে আসতে যাচ্ছেন। তাহলে তাদের নমিনেশনও কি বা নমিনেশনের জন্য গ্রিন সিগন্যালও কি 1 মাস পরে দেবে? বেশিরভাগ আসনে বিএনপির একাধিক বড় বড় হাই প্রোফাইলের নেতারা তাদের নমিনেশন পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। বাট কাকে দিবে, কে মনক্ষুণ্ণ হবে, তাদের মধ্যে কিভাবে আবার পরিবেশ পরিস্থিতি শান্ত হবে, বৈঠক হবে, অনেক কিছুর বিষয় আছে, এর পূর্বে বলেছিলাম। বাট বিএনপির সেই রাজনৈতিক যে প্রস্তুতি, আগামীর ভোটের জন্য যে প্রস্তুতি, সেটা এক কথায় থমকে আছে। বাট বিএনপির অন্যতম অপোজিশন জামাতে ইসলাম বা তারা যে একটা জোটবদ্ধ হতে চাচ্ছে, তারা কিন্তু পুরাদমে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। মানুষের ঘরে ঘরে, বাসায় বাসায়, ব্যক্তিগতভাবে মানুষকে ডোর টু ডোর নক করে যাচ্ছে তারা। তাদের নির্বাচনী প্রস্তুতি ধুমধাম করে চলছে। আর বিএনপি এখানে থমকে আছে। বিএনপি থমকে আছে, তার কারণ হলো তাদের একটা আত্মবিশ্বাস, তাদের ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস, চরম লেভেলের আত্মবিশ্বাস দেখা দিয়েছে। তাদের চিন্তাধারাটা এখন এমন যে নির্বাচন তো একটা আনুষ্ঠানিকতা মাত্র, নির্বাচন হওয়া মানেই আমরা ক্ষমতায় তো আমরাই যাব, ঠেকাবে কে আসলে? এই ধরনের একটা আত্মবিশ্বাস এখন বিএনপির মধ্যে জন্ম নিয়ে বসে আছে, সেটা অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই। বাট সেই আত্মবিশ্বাস যদি অতিরিক্ত লেভেলের আত্মবিশ্বাস হয়ে যায়, সেটা কোথায় গিয়ে ঠেকাতে পারে, কোথায় গিয়ে ঠেকতে পারে, ঘটনা কোন দিকে মোচড় নিতে পারে, সেটার দুটো উদাহরণটা নিয়ে আমরা একটু দেখি। আমাদের দেশেই 90-এর এরশাদ পতনের আন্দোলনের পর আওয়ামী লীগের যে এই ধরনের একটা আত্মবিশ্বাস এসেছিল, আমরা তো জানি, যারা সেই 90-এর সময়ের রাজনীতি দেখেছি, রাজনীতির মাঠ দেখেছি কি হয়েছিল। আওয়ামী লীগ তখন মোটামুটি ভেবেই নিয়েছিল যে আমাদের ক্ষমতায় যাওয়া আটকায় কে? নির্বাচন তো একটা আনুষ্ঠানিকতা, ওটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যাবে, আমরাই ক্ষমতায় যাব। বাট 91-এর নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল আর জয়ী হয়েছিল বিএনপি। যদি দেশের বাহিরে একটু প্রতিবেশী দেশের একটা ঘটনা দেখি, 2014 সালে ভারতের লোকসভার যে নির্বাচন মনে আছে নিশ্চয়ই, কংগ্রেসের সোনিয়া গান্ধীর দল ভেবেই নিয়েছিল যে নির্বাচনে তো আমরাই যাচ্ছি ক্ষমতায়, জনপ্রিয়তা মানে তুমুল লেভেল তাদের জনপ্রিয়তার। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? এই কংগ্রেসের ভরাডুবি হয়েছিল, বিজেপি জিতেছিল, জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো। তার মানে এই যে অতিরিক্ত লেভেলের আত্মবিশ্বাস, এটা সব সময় সবার জন্য ভালো ফলাফল বয়ে আনে না। তো এখন পর্যন্ত রাজনীতির মাঠে বা আগামীর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে সেই নির্বাচন কেন্দ্রিক মাঠে যা দেখা যাচ্ছে, বিএনপি যেভাবে মুখ থুবড়ি খেয়ে বসে আছে এক কথায় রাজনৈতিক প্রচারণার দিক থেকে। কারণ কোন আসনে কারা নমিনেশন পেতে যাচ্ছে সেটাই এখন পর্যন্ত শিওর না। তো বলুন তো, যে একটা আসনে বিএনপির হাই প্রোফাইল 3জন 4জন করে নেতা থাকলে, তারা সবাই যদি নমিনেশনের জন্য অপেক্ষায় থাকে, তো কে মানে কি অবস্থা হতে পারে বুঝতেই পারছেন এখন পর্যন্ত। কারণ এখন পর্যন্ত একটা আসনে তারা এখন পর্যন্ত ফাইনালি সেই গ্রিন সিগন্যালই দিতে পারেনি যে কে প্রার্থী হতে যাচ্ছে। তো বিএনপি গ্রিন সিগন্যাল দেবে কবে? তারেক রহমান বলছে যে অক্টোবরে তো আসবেন না, এখন বলে দিলেন নভেম্বরের শেষের দিকে আসবেন। তো ডিসেম্বরে তফসিল, তো তারা কি তফসিল শেষ হবে তারপরে গ্রিন সিগন্যাল দিবে, না ফেব্রুয়ারি মাসে যেদিন নির্বাচন তার আগের রাত্রে দিবে? মানে এই যে অতিরিক্ত লেভেলের আত্মবিশ্বাস কি এই লেভেলে নিয়ে ঠেকাচ্ছে বিএনপিকে, যে ধরো নির্বাচনের আগের রাত্রে বলে দেবো যে অমুক অমুক আসনে অমুক অমুকে দাঁড়াবে, তোমরা গিয়ে ভোট দিয়ে আসো। আর তাদের ভোটের জনপ্রিয়তা এখন এতটাই আকাশচুম্বী যে বললেই মনে হয় তাদেরকে সবাই ভোট দিয়ে আসবে। আর অপরদিকে জামাত সহ তাদের অপোজিশনে যে দল আছে, তারা ডোর টু ডোর নক করছে, পার্সন টু পার্সন নক করছে, তারা পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, বর্তমানে রাজনীতির মাঠ এখানে এসে দাঁড়িয়েছে। সো দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত এসে যেটা বলতে চাই সেটা হলো বিএনপির এই অতিরিক্ত আত্মবিশ্বাস কোনো আত্মঘাতী ডিসিশনে পরিণত করবে কিনা সেই মতামত আপনারা জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।